প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, গত পরশু আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে অনেক তথ্য তুলে ধরেছিলাম এবং ভিডিওর প্রসঙ্গটা ছিল আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু কথা। আজকে আমি আমাদের অত্যন্ত প্রিয় দল আওয়ামী লীগ সম্পর্কে কিছু কথা বলবো, যদিও কথা অল্প বলবো, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিছু তুলে ধরবো আপনাদের কাছে। কাজেই আপনারা শুনবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও করার জন্য, এবং এটা আপনারা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। যারা আওয়ামী লীগ প্রেমিক আছেন, যারা আওয়ামী লীগকে এখনও ভালোবাসেন, যারা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক, আমাদের নেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক, যারা অধীর আগ্রহে এখন পর্যন্ত অনেক নির্যাতন অত্যাচার সহ্য করে এখনও আশা বুকে নিয়ে বেঁচে আছেন যে নেত্রী ফিরে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি কথাগুলো। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং এটা সবার মাঝে ছড়িয়ে দিন, যাতে আমাদের কী কর্তব্য এখন, কী হতে যাচ্ছে এবং কবে হতে যাচ্ছে, কতদিনে আমরা আমাদের স্বাধিকার ফিরে পাব, আবার সোনার বাংলাকে অপশক্তির হাত থেকে উদ্ধার করতে পারবো, সে বিষয়ে কিছু দিক নির্দেশনা অবশ্যই আমাদের কথাগুলোর মধ্যে থাকবে। তা বন্ধুগণ, আসুন আমরা টপিকটি আরম্ভ করি। আজকে আমি যা বলছি সেটা প্রসঙ্গ থাকবে নেতৃত্ব অবশ্য, তবে আমাদের দেশের সবচেয়ে বৃহত্তম দল, বঙ্গবন্ধুর দল, জাতির পিতার দল, সেই দল সম্পর্কে আমি কিছু কথা বলবো। বন্ধুগণ, 1971 সালে যখন আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে, তখন কলকাতা থেকে আমাদের প্রবাসী সরকার গঠনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। সেটা হচ্ছে বাস্তববাদীভাবে তার আগেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, কিন্তু অফিসিয়ালি স্বাধীনতা সংগ্রাম শুরু হয় 17 এপ্রিল প্রবাসী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে। সেই 17 এপ্রিল আমাদের সামনে রয়েছে। এই এপ্রিল মাসে আমাদের প্রবাসী সরকার গঠন হয়েছিল মুজিবনগরে বৈদ্যনাথতলায়। বন্ধুগণ, সেই সময় আমরা দেখেছি আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় বন্ধু ছিলেন, যার কৃপায় এবং অনুগ্রহে যে বাংলাদেশের সৃষ্টি, তার কথা স্মরণ না করলে নয়। তিনি হচ্ছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার শাসন আমলে আমরা দেখেছি বা শুনেছি যে ইন্দিরা গান্ধী একটা উপদেষ্টা পরিষদ ছিল, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ছিলেন PN হাকসার, ডিপি ধর। এই দুজনের পরামর্শ নিয়ে ইন্দিরা গান্ধী তার আন্তর্জাতিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতেন। দেখুন, 71 সালে আমাদের যৌথ বাহিনীর যুদ্ধটা অনেক আগেই শুরু হতো। ইন্দিরা গান্ধী সেটা শুরু করার জন্যে জেনারেল মানেকশাকে ডেকেছিলেন যে আপনি কবে যুদ্ধ আরম্ভ করবেন, কবে বাংলাদেশকে শত্রুমুক্ত করবেন। তো ইন্দিরা গান্ধী অত্যন্ত ব্যক্তিত্বশালী প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের। তারই সামনে তৎকালীন সেনা প্রধান মানেকশা তিনি বলেছিলেন যে এখনও যুদ্ধ ডিক্লেয়ার করার সময় হয় নাই, এখন যদি আমরা যুদ্ধে যাই তাহলে হেরে যাব, যখন যুদ্ধ করার সময় হবে আমি আপনাকে বলবো। দেখুন, এই সমস্ত লোকের ব্যক্তিত্ব, এবং এরাই অ্যাকচুয়ালি দেশ চালিয়েছে ইন্দিরা গান্ধীকে সুপরামর্শ দিয়ে তার রাষ্ট্রীয় কাজে সহযোগিতা প্রদান করেছে। তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমাদের আওয়ামী লীগ সরকার
বর্তমান সাবেক হয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 15 বছর দেশ শাসন করেছেন। সেই 15 বছর ধরে স্বাধীনতা বিরোধী চক্রীরা ভিতরে ভিতরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন ঘটানোর জন্য দেশি এবং বিদেশি চক্রের সাহায্যে ক্রমাগত ষড়যন্ত্র করে গেছেন। কেউ কি বুঝতে পারেনি? ধরলাম যে নেতৃত্ব সবার উপরে, তিনি তো একটা প্রোটোকলের মধ্যে দিয়ে চলেছেন, কিন্তু আওয়ামী লীগের যে বিশাল কর্মী বাহিনী, যে বড় বড় নেতা, তারা কি করেছিলেন সেই সময়? তারা কি কোনো খবরই রাখেননি যে ভিতরে ভিতরে ক্ষয় ধরেছে, ভিতরে ভিতরে ঘুনে খেয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র চলছে? ওনার কি সেই পিএন হাকচার ডিপি ধরের মতো কেউ ছিল না তার পাশে? এই প্রশ্ন আজ আমার মনে জেগেছে। আজকে আমরা ভারতের দিকে তাকালে দেখতে পাই মোদি ভারতের প্রধানমন্ত্রী, আজকে বিশ্বজোড়া তার নাম। আজকে আমেরিকা, রাশিয়া, চীন প্রত্যেকেই এবং ইউরোপিয়ান কান্ট্রির দেশগুলো মোদিকে কাউন্ট করে তার মূল্য দেয়। কারণ কি? তার সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তার। এই প্রভাব বিস্তারে তাকে সহযোগিতা কে করেছে? তাকে কে? তার উপদেষ্টাকে তাকে পরিচালনা করেন কে? মোদি একাই চলে, নাকি তাকে পরিচালনা করার জন্য আরও প্রয়োজন, আরও লোকের প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা এক্ষেত্রে দেখতে পাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। আমরা দেখতে পাই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মতো মানুষকে। হয়তো আরও অনেকে আছেন এবং ভিতরে ভিতরে আরও অনেককে তৈরি করা হচ্ছে। ডক্টর জয়শঙ্কর সারা পৃথিবীতে আজকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দারুণভাবে প্রভাব বিস্তার করেছেন সমস্ত দেশের উপর দিয়ে। তার অ্যাডভাইসগুলো মোদিজি গ্রহণ করেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অজিত ডোভালের উপদেশগুলো, পরামর্শগুলো মোদিজি তিনি গ্রহণ করেন। তা না হলে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চারিদিক থেকে, আইএসআই ষড়যন্ত্র, সিআইএ ষড়যন্ত্র, আপনারা অনেকেই জানেন বা দেখতে পাচ্ছেন, পাকিস্তানের ক্রমাগত সন্ত্রাসী অনুপ্রবেশ, সেগুলো থেকে জাতীয় নিরাপত্তার ডোভাল, তাকে ভারতের জেমস বন্ড বলা হয়, তিনি এমনভাবে তার জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ককে গড়ে তুলেছেন যে তার হাত থেকে কোনো সন্ত্রাসী পরিত্রাণ পেতে পারে না। কয়েকদিন আগেই 7 জন সন্ত্রাসী ধরা পড়েছে, তার মধ্যে একজন সিআইএর এজেন্ট এবং আর 6 জন এজেন্ট হচ্ছে ইউক্রেন থেকে তারা এসেছিল। তার মানে তারাও কিন্তু আমেরিকার চর, কারণ ইউক্রেন সরকারকে পরিচালনা করে এখন আমেরিকা। তারা কিন্তু ধরা পড়ে গেছে। তারা কি করতে এসেছিল? ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য 7 সিস্টারে যে সমস্ত সন্ত্রাসী রয়েছে, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেওয়ার কাছে তারা এসেছিল, ধরা পড়ে গেছে। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠনকে শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং উৎখাত করা হয়েছে, যার জন্যে বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম এই 15 বছরে কোনো জঙ্গি সংগঠন, আইএসআইয়ের এজেন্ট, জামাত ইসলাম, শিবির ক্যাডাররা, কিংবা ওই যে 7 সিস্টারের যে সমস্ত বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী রয়েছে, তা কিন্তু কোনো কার্যক্রম চালাতে পারেনি। এজন্য ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তার প্রতিদান আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনাকে 5ই আগস্টে যদি ভারত সরকার উদ্ধার করে না নিয়ে যেত, যে পরিকল্পনা করা হয়েছিল, আজকে যেটা আমাদের হাতে আসছে, ফাঁস হচ্ছে বিভিন্ন সূত্র মারফত, সেদিনকে শেখ হাসিনাকে মেরে ফেলে দেওয়া হতো। এই চক্রান্ত করেছিল কে? খোদ সেনাবাহিনীর মধ্য থেকে। এই সমস্ত সেনাবাহিনীর জেনারেলদের
বা যারা যে সমস্ত শিবির ক্যাডার আইএসআই এজেন্ট সেনাবাহিনীর মধ্যে ঢুকে বসে ষড়যন্ত্র করেছিল দীর্ঘদিনে, আওয়ামী লীগের যে উচ্চপদস্থ কর্মকর্তা যারা ছিলেন, বড় বড় রাজনীতি যারা ছিলেন, তারা এই সমস্ত দিকে খেয়াল রাখেননি যে কি করছে। তারপর এই যে হুজুরদের জ্বালাতন, মৌলবাদীদের জ্বালাতন, এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করা হয়েছে? বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার রোহিঙ্গা 10 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিতে। আজকে আমরা বুঝতে পারছি রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া ঠিক হয় নাই। বাংলাদেশ আর্মি যদি চিন্তা করতো, তারা যদি কাজ করতো, তাহলে ওই মিয়ানমার বর্ডারেই রোহিঙ্গাদের আটকে দেওয়া যেত, বাংলাদেশে তাদের ঢুকতে দেওয়া হতো না। আজকে সে রোহিঙ্গাদের মধ্য থেকে জঙ্গি বাহিনী তৈরি হয়ে বাংলাদেশকে ডিস্টার্ব করছে এবং তারা চিটাগাং, কক্সবাজার, ইন্ডিয়ার একাংশ নিয়ে, মিয়ানমারের একাংশ নিয়ে আরসা রাজ্য গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এই যে হেফাজত ইসলাম, তাদের আন্দোলনের মুখে সারা দেশে কওমি মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করে দেওয়া হলো। কী জন্যে? তাদের আন্দোলনকে থামানোর জন্য। তারা যাতে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে, এও কি সম্ভব? যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে, যাদের স্বাধীনতার কোনো চেতনা যাদের মধ্যে নেই, তাদেরকে আপনি যতই দেন না কেন, এই যে প্রত্যেকটি উপজেলায় মডার্ন মসজিদ করে দেওয়া, কী জন্যে? কাদের খুশি করার জন্য? কোনো কাজ হয়েছে? সেই 501 নম্বরের লোকেরা আজকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগকে। তারা ছাত্র আন্দোলনে, তথাকথিত ছাত্র আন্দোলনের সময় যোগ দিয়েছে ওই তথাকথিত ছাত্র আন্দোলনের সঙ্গে, এবং সেখানে তারা বিদেশি জঙ্গিদের, পাকিস্তানি আইএসদের আশ্রয়কেন্দ্র হয়ে তাদেরকে নিয়ে হাজার হাজার মানুষকে, পুলিশকে হত্যা করেছে। এই জঙ্গি সংগঠনের লোকেরা, আইএসের এজেন্টরা, স্নাইপার রাইফেল কোথায় পাওয়া গেল? একদম টার্গেট কিলিং করা হয়েছে। এটা তো সাধারণ ওই যে ছাত্রলীগের ছেলেরা করতে পারে না, এই পুলিশেরা তো করতে পারে না। পুলিশ কোথায় পেল? এটা তো আমাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাগর সাহেব ইউনিট সরকার গঠন হওয়ার পরেই বললেন যে এটা স্নাইপার রাইফেল এবং স্নাইপার এই 7.6 মিলিমিটারের গুলি, এটা তো সাধারণ লোকের হাতে থাকে না, এটা তো নেটওয়ার্ক হাতে থাকার কথা। এটা কী করে আসলো? কিচ্ছু বোঝেন নাই আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতৃত্ব, রাজনীতিকরা, যারা বড় বড় বক্তৃতা দেন, এতদিন ধরে ক্ষমতায় রয়েছেন। বহু অপকর্ম আপনাদের চোখের সামনে দিয়ে ঘটে গেছে, আপনার নেত্রীকে জানতে দেননি, বরং দেশের ক্ষতি সাধন করে আপনার ঘুষ দুর্নীতি করে এই ছাত্র শিবির ক্যাডারদের বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে ঢুকিয়েছেন। এমনকি ছাত্রলীগের মধ্যে তারা ঢুকে ছাত্রলীগের নেতা বনে গেল। আপনারা জানতেন না যে তারা শিবিরের লোক? টাকা খেয়ে, আমাদের বিশ্বাস, টাকা খেয়ে এদেরকে ছাত্রলীগের মধ্যে ঢুকতে দেওয়া হয়েছে। সারজিৎ, হাসনাত, এদেরকে পরবর্তীতে তারা ছাত্রলীগের নেতা হয়ে গেছে। এবং এই যে ছাত্র আন্দোলন, এই জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের পতনের জন্য জঙ্গি আন্দোলন করেছে। যুদ্ধটা কার বিরুদ্ধে ছিল? মুক্তিযোদ্ধাদের কোঠার বিরুদ্ধে ছিল আন্দোলনটা। সে কোঠা তো নেত্রী বহু আগেই মেনে নিয়েছিলেন, কোঠা তুলে দিয়েছিলেন। তারপর এটা নিয়ে হাইকোর্টে একটা কেস হয়েছিল। এই কেসও তো পরবর্তীতে এই সমস্ত আন্দোলনকারীদের পক্ষে যায়। কিন্তু নিছক দেশের মানুষকে উত্তেজিত করার জন্য এই কোঠা বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে তারা আমাদের নেত্রীকে উৎখাত করার জন্য তারা এই সমস্ত আন্দোলন করেছিল, এবং তাকে জীবনে হত্যা করার জন্য এই সমস্ত আন্দোলন তারা করেছিল। আমার জানতে ইচ্ছা করে আওয়ামী লীগ নেতৃত্বের কাছে যে আপনারা কেন আমাদের নেত্রীকে উপদেশ দেননি যে এইগুলো করতে হবে, এই সমস্ত দিকে নজর দিতে হবে? সাজেস্ট করতেন, আপনারা লিখিতভাবে সাজেস্ট করতেন যে এই সমস্ত দমন করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা দরকার আওয়ামী লীগের সরকারের। এটা কখনো করেছেন বলে আমরা কিন্তু শুনতে পাইনি, জানতে পারিনি। যদি করা হতো তাহলে আজকে এই দুর্গতি দেশবাসীকে
দেখতে হতো না। দেশবাসী তো আওয়ামী লীগের পক্ষে, নেত্রীর পক্ষে। সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গ্রামের গৃহবধূ, না খেতে পাওয়া শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ আজকে তো তারা নেত্রীর জন্য কাঁদছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা তাদের সাক্ষাৎকারে আমরা দেখতে পাচ্ছি, তারা সবসময় বলছে আমরা শেখ হাসিনাকে চাই, আমাদের মাকে চাই। কিন্তু এই মাকে রক্ষা করার জন্যে, চারিদিক থেকে মাকে রক্ষা করার জন্যে আপনারা কি করেছিলেন? জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আওয়ামী লীগ এত বড় একটা দল, তার একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল না? গড়ে তোলেননি আপনারা? এটা কিন্তু খুবই দুঃখজনক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কখনো শুনতে পাইনি, জানতে পারিনি যে আওয়ামী লীগের নিজস্ব একটা গোয়েন্দা বাহিনী যেটা থাকার কথা ছিল, আজকে জানতে পারছি যে নাই, ছিল না। তার কারণ থাকলে তারা খবর পেতই। আজকে দেখুন, আমরা যে খবর, আরেকটা কথা বলে আমি মেইন কথায় ফিরে যাব, সাজেশনে ফিরে যাব। সেটা হচ্ছে ৭২-এর সংবিধান। ১৫ বছর আপনারা দেশ শাসন করেছেন, কিন্তু ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ কর্তৃপক্ষ ফিরিয়ে আনতে পারেনি। আওয়ামী লীগের ৭২-এর সংবিধান কিন্তু ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংবিধান নয়, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংবিধান ছিল। এই ১৫ বছরের শাসন আমলে আপনার ইচ্ছা করলে এই সংবিধানকে যদি প্রতিষ্ঠিত করতে পারতেন, তাহলে দেশের মধ্যেই এত বড় দুর্ঘটনা ঘটত না। যদি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা সর্বস্তরে প্রতিষ্ঠিত করা হতো ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে। তো পয়েন্টগুলো আমার মনে আছে, আমি তুলে ধরলাম। আপনারা আমার কথায় দুঃখ পেতে পারেন, কষ্ট পেতে, এই বেটা আবার কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো। কোথার থেকে উড়ে এসে জুড়ে বসার কোনো কথা নয়। আমি ১৯৬৬ সাল থেকে যখন কলেজে পড়ি, তখন থেকে আমি ছাত্রলীগ করি, প্রত্যেকটি আন্দোলনে যোগদান করেছি। তারপর ৭১-এর মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি, ভারতে ট্রেনিং নিয়ে সরাসরি নগরবাড়ির ঘাটে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম। আরও অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, আমার লেখা বই আছে, ২খানা বই আছে স্বাধীনতার উপরে। যারা পড়েছেন তারা জানতে পেরেছেন যে ওই সময় আমার ভূমিকাটা কী ছিল। তো এই জন্য আজকে এই কথাগুলো বলছি যে ভুল শুধুমাত্র বিদেশি চক্রান্ত, সিআইয়ের চক্রান্ত, আইএসের চক্রান্ত দেখলে হবে না। ভুল আমাদের পার্টির নেতৃবৃন্দের ছিল, যে ভুলের মাসও সবাইকে দিতে হয়েছে। আমাদের বহু নেতা মারা গেছে, বহু নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জেলের মধ্যে হত্যা করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে গড্ডা লেখা প্রবাহে গা ভাসিয়েছিলাম, তার প্রতিদানটা আমরা পেয়ে গেলাম। কিন্তু গড্ডা লেখা প্রবাহে গা না ভাসিয়ে যদি আমরা ভালোভাবে কাজ করতাম, ওই পিএন হাকসারের মতো, ডিপি ধরের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতাম, কিংবা আজকে মোদি যেভাবে চালাচ্ছে ওই জয়শঙ্করের মতো, ডোভালের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম, তাহলে কিন্তু আমার বিশ্বাস কখনো আমাদের বঙ্গবন্ধু তনয়া, আমাদের নেত্রী শেখ হাসিনাকে এইভাবে পরাজয় বরণ করে দেশ থেকে বিতাড়িত হতে হতো না। বন্ধুগণ, আজকে আরেকটা কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, যেটা হলো পাশ্চের অক্সফোর্ড আমরা বলতাম, সেটা আজকে বৃহত্তর মাদ্রাসায় পরিণত হয়েছে। সেখানে শিক্ষকই কিন্তু ওই আসিফ নজরুল। তারা স্থান পেল কি করে? এ আবার ঘাতক দালাল নির্মূল কমিটিতেও ছিল বহুদিন ধরে। এইভাবে আওয়ামী লীগের মধ্যে ঢুকে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলে গেছে। কি আমরা জানতে পারিনি? এরকম আরও অনেক আছে। আজকে ঘুরে দাঁড়ানোর সময় আজে বাজে কথা না বলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। কীভাবে ঘুরে দাঁড়াতে হবে সেই চিন্তা আমাদের করতে হবে। সেই বিষয়ে আজকে সবাই একত্রিত হয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের আওয়ামী লীগের নেতারা কে কোথায় আছেন আমি জানি না। আমার সামর্থ্য অনুসারে এই ভিডিও মাধ্যমে যতটুকু, এই বৃদ্ধ বয়সে যতটুকু মেসেজ কর্মীদের কাছে, আওয়ামী লীগের কাছে, দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার মনে করছি, আমি ততটুকু করছি। কেউ দেখলো, শুনলো না শুনলো আমার কিছু যায় আসে না, কিন্তু মনটা কাঁদে। হয়তো মরে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমার দেশের জন্য কিছুই করতে পারলাম না। যে দেশটাকে বঙ্গবন্ধুর আদেশে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, আজকে
55 বছর পরে মৃত্যুর আগে যখন মরে যাব, এ কী দেশ রেখে যাচ্ছি আমার সন্তানদের জন্য, আমাদের প্রজন্মের জন্য। এই কষ্ট থেকে আজকে আবার মাঠে নামতে হচ্ছে। শেষ পর্যন্ত আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে, আওয়ামী লীগের সকল কর্মীদের উদ্দেশ্যে, আওয়ামী লীগের সমস্ত দেশি বিদেশে বসে, যারা আমেরিকায় বসে, লন্ডনে বসে কাজ করছেন, প্রত্যেকের কাছে আমার একটাই মেসেজ, সেটা হচ্ছে এইভাবে কিন্তু আমরা, আমার মনে হয় না যে আমরা আবার আমাদের হিত গৌরব ফিরে পাবো। তাই বলছি বন্ধুগণ, আমার ব্যক্তিগত অভিমত হয়তো মিথ্যা হতে পারে, হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় আমাদের দেশে ফিরে যেতে হলে, আবার আমাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে দেশকে উদ্ধার করতে হলে আমাদের যুদ্ধে নামতে হবে। সে 71 থেকে আবার আমাদের শুরু করতে হবে। আসুন সবাই মিলে আমরা সেই করি। আমার নেত্রীর কাছে, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার কাছে আমার আজকে এই মেসেজটা রইল। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখা হবে বন্ধু।